প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গৌরীপুর জংশন। আজ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। এই ভিড় এবং হট্টগোলের মাঝে ইয়াদ আলীর সার্গেত কনের দুটি সুটকেস নামিয়ে ফেলল। নামালো সবার চোখের সামনে, কেউ তা দেখলও না। জয়নাল শুধু বলল, বেটা সাবাস। ট্রেন ছাড়ার আগ মুহূর্তে ইয়াদ আলী উঠে বসল, বলল, শরীরটা একটু ভালো লাগছে। সবাই ধরাধরি করে তাকে নামিয়ে দিল। ঘটনার একদিন পর দারুণ হইচই। পুলিশ এসে জয়নালের মতো যে কজনকে পেল সবাইকে ধরে নিয়ে গেল। জানা গেল ইয়াদ আলীর দল ৩১ ভরি সোনার অলংকার নিয়ে সরে পড়েছে। কনের কানে সামান্য দুল ছাড়া অন্য কোনো অলংকার ছিল না, সব সুটকেসে ভরা ছিল। বরের আপন মামা পুলিশের আইজি, তিনি প্রচণ্ড চাপ দিলেন। সেই চাপে গৌরীপুর স্টেশনে জয়নালের মতো সবাই গ্রেফতার হয়ে গেল। মজা মন্দ না, দোষ কে করে আর শাস্তি হয় কার। পুলিশের কার্যক্রম চমৎকার। কিছু জিজ্ঞেস করবার আগে খানিকক্ষণ পিটিয়ে নেবে। আরে বাবা, কিছু প্রশ্ন কর, প্রশ্নের উত্তরে কি বলে মন দিয়ে শোন। সেটা পছন্দ না হলে তারপরে পেটাও। তা না, প্রথমেই মার। রুলের গোতা। রুলের গোতা যে এমন ভয়াবহ জয়নালের ধারণাতেও ছিল না। গোতা বসানো মাত্র বাবারে মারে বলে চিৎকার করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাও ভালো, পুলিশের কারণে বাপ মার কথা মনে পড়ল। পুলিশের গোতা না খেলে মনে পড়ত না। এই দিক দিয়ে বিবেচনা করলে বলতেই হয় পুলিশ একটা সৎ কাজ করেছে, পিতামাতার কথা স্মরণ করিয়ে দিয়েছে। এতে পুলিশের কিছু সোয়াব হয়েছে বলেও তার ধারণা। মার খেলেও জয়নাল পুলিশের উপর খুবই খুশি, কারণ পুলিশ কুলি সর্দার মুবারককেও ধরেছে। শুধু যে ধরেছে তাই না, বেধড়ক পিটিয়েছে। রুলের গুতা খেয়ে হারামজাদা রক্ত বমি করছে। এত বড় একটা জোয়ান পুলিশের কাছে কেঁচোর মতো হয়ে গেছে, এটা দেখতেও ভালো লাগে। মুবারক শুধু যে কুলির সর্দার তাই না, গৌরীপুর স্টেশনের ক্ষমতাবান মানুষদের একজন। স্টেশন মাস্টারকেও তাকে সমীহ করে চলতে হয়। যদি মুবারকের সঙ্গে কখনো দেখা হয়, স্টেশন মাস্টার নরম গলায় বলে, কি মুবারক, ভালো? 15টার মতো মালগাড়ির পুরনো ওয়াগেনে বিভিন্ন জায়গায় পড়ে আছে। এই সব ওয়াগেনে দিব্যি সংসার ধর্ম চলছে। এক একটা ওয়াগান এক একটা বাড়ি। এই সবই মুবারকের দখলে। সে প্রতিটি পরিবার থেকে মাসে 100 টাকা ভাড়া কাটে। ভাড়ার অংশবিশেষ স্টেশনের বড় অফিসাররা পায়। সিংহভাগ যায় মুবারকের পকেটে। একটা ওয়াগানে কয়েকজন দেহপসারিণী থাকে। মুবারক তাদের তত্ত্বাবধায়ক। তার নিজের 2 বিয়ে, অতি সম্প্রতি আরেকটি বিয়ে করেছে। এক বিহারী বালিকা, নাম রেশমি। ওই বালিকার রূপ নাকি আগুনের মতো। জয়নালের মতো লোকজন যাদের স্টেশন ছাড়া ঘুমানোর জায়গা নেই, যারা নামবাড়ি কুলি নয় বা তেমন কোনো কাজকর্ম যাদের নেই, তারা মুবারককে যমের মতো ভয় পায়। মুবারকের ছায়া দেখলে তাদের আত্মা শুকিয়ে যায়। সেই মুবারককেও পুলিশ ধরল এবং পুলিশের গুতা খেয়ে সে রক্তবমি করল। এই আনন্দের কাছে নিজের মার খাওয়ার ব্যথা কিছুই না। দারোগা সাহেব যখন জয়নালকে বললেন, তুই কি জানিস বল। জয়নাল বলল, হুজুর, মা বাবা। কথার কথা হিসেবে বলা। খাকি পোশাক পরা সবাইকে ঘন ঘন হুজুর, মা বাবা বলতে হয়। আমি কিছুই জানি না, লুলা মানুষ। এই দেখেন ঠ্যাঙের অবস্থা। আমার লড়নের শক্তি নাই। নিঃশ্বাস নেবার জন্যে থমতেই দারোগা সাহেব রুল দিয়ে কোক করে পেটে আরেকটা গোতা দিয়ে বললেন, একজনের কাজ না, এটা হলো গ্যাংয়ের কাজ। কারা আছে এই গ্যাংয়ে বল। আবার রুলের গোতা। হুজুর, মা বাপ।
হুজুরের সঙ্গে মিথ্যা বলবো না। কে বা কাহারা এটা করেছে কিছুই জানি না, তবে আমার মনে সন্দেহ মুবারক কিছু কিছু জানে। জয়নাল মুবারকের নামটা লাগিয়ে দিল। মুবারককে এরা ছিলে ফেললে তার মনটা শান্ত হয়। চামড়া ছিলে লবণ দেওয়ার ব্যবস্থা থাকলে সে নিজের পয়সায় লবণ কিনে দিত। দারোগা সাহেব বললেন, মুবারককে তোর সন্দেহ? কেন শুনি? ইচ্ছা করে আরেকজনের নাম লাগাচ্ছিস? বজ্জাতের বজ্জাত। হুজুর, মা বাবা, নাম লাগাইনি, কিছু নাই। স্টেশন কন্ট্রোল করে মুবারক। স্টেশনে কি হয় না হয় সবই তার জাননের কথা। বাবা, তুই দেখি ইংরেজিও জানিস। স্টেশন কন্ট্রোল, কে কাকে কন্ট্রোল করে এখন দেখবি। কোনো বজ্জাতের পাছায় চামড়া থাকবে না। 1 মাস পাছা রোদে দিয়ে শুকাতে হবে। 3 দিনের দিন সবাই খালাস পেয়ে গেল, শুধু মুবারক আটকা রইল। সে ছাড়া পেল 7ম দিনে। তবে যে মুবারক ছাড়া পেল সেই মুবারককে কেউ চেনে না। শুকিয়ে চটিজুতা হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। নিশ্চয়ই বেকায়দা জায়গায় পুলিশের রুলের গোতা লেগেছে। কিছু খেলেই বমি করে ফেলে, সেই বমির সঙ্গে রক্ত উঠে আসে। মালবাবু তাকে দেখে আঁতকে উঠে বললেন, আহা, কি অবস্থা করেছে! হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করা, নয়তো মারা পড়বি। সিগন্যালবাবু বললেন, এরা এত সহজে মরে না, 2-1 দিন যাক, দেখবেন ঠিক আগের অবস্থা। সিগন্যালবাবুর কথা ঠিক হলো না। 7 দিনেও মুবারকের অবস্থা 19-20 হলো না। আরো যেন কাহিল হলো। নতুন কুলি সর্দার হলো হাশেম, মুবারকের ঘনিষ্ঠ সার্গেত। এ হাশেমের দলই মুবারককে খুন করল। ইঞ্জিন শান্টিং করছিল, নির্জন জায়গা, লোকজন নেই। হঠাৎ সেই ইঞ্জিনের সামনে মুবারককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। হাশেম দৌড়ে এসে স্টেশন মাস্টারকে খবর দিল। কাঁদো কাঁদো গলায় বলল, বিরাট অ্যাক্সিডেন্ট হইছে, মুবারক কাটা পড়ছে, শান্টিং ইঞ্জিনের নিচে পড়ছে, দক্ষিণের সিগন্যাল পয়েন্টের 10-15 হাত পিছনে। বলিস কি? নিজের চোখে দেখা মাস্টার সাহেব। মুবারক তো নড়তেই পারে না, এত দূর গেল কিভাবে? মৌতে টানছে, কি করবেন কন? মৌতে টানলে না গিয়া উপায় নাই। বড়ই দুঃখের সংবাদ। হাশেম চোখে গামছা দিয়ে খানিকক্ষণ কাঁদল। কান্নার ফাঁকে যা বলল তার অর্থ হচ্ছে, মুবারক ভাই একটা মানুষের মতো মানুষ ছিল। তার মৃত্যুতে দুনিয়ার যা ক্ষতি হলো তা পূরণ হবার নয়। তবে হাশেম সেই ক্ষতি দ্রুত পূরণ করার চেষ্টা করল। মুবারকের 3য় বউ রেশমা নামের বালিকাটিকে বিয়ে করল। রেল ওয়াগনগুলির কর্তৃত্ব নিয়ে নিল, কেউ বাধা দিল না। হাশেম মুবারকের মতো মূর্খ ছিল না। সে একের পর এক ক্ষমতা দখল করল খুব সাবধানে। সেই সঙ্গে নিজের ক্ষমতা বৃদ্ধিও করল। মুবারক নম্বরি কুলির সংখ্যা বৃদ্ধিতে কখনো রাজি ছিল না। হাশেম সেই কাজটিও করল। কুলির সংখ্যা বাড়ুক, যত সংখ্যা বাড়বে ততই ভালো। সংখ্যা বাড়া মানে শক্তি বৃদ্ধি। একদিন জয়নালের কাছেও এলো, জয়নাল ভাই, নম্বরি কুলির দরখাস্ত করেন, সবে করতেছে। জয়নাল বিব্রত ভঙ্গিতে বলল, কি যে কন, আমার কি এই ক্ষমতা আছে? একটা বালিশ হাতে নিলে মনে হয় গাঢ় পাহাড় হাতে নিলাম। দেহেন পাউডার অবস্থা, আমার মৃত্যু সন্নিকট। আজ পাও খারাপ, কাল ভালো হইব, অসুবিধা কি? দরখাস্ত দেন, ফরমের দাম 2 টাকা। গুন্ডা পান্ডাদের সঙ্গে বিবাদ করে লাভ নেই। দরখাস্ত করে দিয়ে জয়নাল হলো 41 নম্বর কুলি। লাল শার্ট বানাতে হবে নিজের খরচায়। শার্টের বুক পকেটে নাম্বার লেখা থাকবে। আরও নিয়মকানুন আছে, সেই সব নিয়মকানুন কাগজে কলমে লেখা। 1. যাত্রীগণের সহিত সদা সর্বদা ভদ্র ব্যবহার করিতে হইবে। 2. মাল পরিবহনে মন প্রতি 2 টাকা হিসাব মানিয়া চলিতে হইবে। মালের ওজন প্রসঙ্গে কোনো প্রশ্ন উঠিলে রেলওয়ে কর্মচারীদের সাহায্য নেওয়া যাইবে। 3. অবৈধ মালামাল পারাপার করা যাইবে না। কোনো মালের ব্যাপারে সন্দেহ হওয়া মাত্র রেলওয়ে পুলিশকে অবহিত করিতে হইবে। টাকার অভাবে জয়নাল লাল জামাটা বানাতে পারেনি। লাল জামা থাকুক বা না থাকুক, সে একজন নাম্বারি কুলি, এটা কম কথা না। গৌরীপুর রেল স্টেশনে ভোর হয়েছে, চারদিকে ঘন কুয়াশা।
টু ডাউন মোহনগঞ্জ ময়মনসিংহ প্যাসেঞ্জার স্টেশনে দাঁড়িয়ে আছে। যাত্রীতে ট্রেন ঠাসা, হইচই কলরবের সীমা নেই। বজলু এখনো ঘুমাচ্ছে। জয়নাল বজলুকে রেখে ট্রেনের দিকে এগিয়ে গেল। দীর্ঘদিনের অভ্যাস, ট্রেন দেখলেই কাছে যেতে ইচ্ছে করে। আজ পা ফেলতে কষ্ট হচ্ছে না। ব্যাপারটা কি, সেরে যাচ্ছে? মাদারীগঞ্জের পীর সাহেব মনে হচ্ছে সহজ পাত্র না। এই বুড়ো, এই তোকেই ডাকছে। তাকে কি ডাকছে? তার বয়স 40ও হয়নি, এখনই তাকে বুড়ো ডাকছে? মাথার চুলগুলির জন্যে এরকম হয়েছে। কোমরে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে সব চুল পেকে গেল। আল্লাহর কি লীলা! সে ব্যথা পেল কোমরে, তার ফলে একদিকে মাথার চুল পেকে গেল, অন্যদিকে পা হলো অচল। কোমরের কিছুই হলো না। আল্লাহ তাআলার এটা কেমন বিচার! এই বুড়ো, এই! জয়নাল এগিয়ে গেল। জানালার পাশে কচি কচি মুখের একটা মেয়ে বসে আছে। তার কোলে একটি শিশু। শিশুটি তার স্বরে চেঁচাচ্ছে। মেয়েটির পাশে তার স্বামী। সেই বেচারার কোলেও একটি শিশু। সেই শিশুটিও কাঁদছে। মনে হচ্ছে যমজ। যমজ বাচ্চারাই একসঙ্গে কাঁদে, হাসে। জয়নাল বলল, কি বিষয় আম্মা? একটু পানি এনে দিতে পারবে? খাবার পানি? টিউবওয়েলের পানি আছে, ভালো পানি। এক চুমুকে শরীর ঠান্ডা। আর গরম পানি দিতে পারবে? আল্লাহ ভরসা। চায়ের দোকানে একটা টাকা দিলেই গরম পানি দিব। এই নাও, এই ফ্লাস্কটাতে গরম পানি, আর এইটাতে রেগুলার পানি, মানে ঠান্ডা পানি। গরম পানির জন্যেই 2টা টাকা দেন আম্মা। মেয়েটি টাকা খুঁজছে। তার বিশাল কালো ব্যাগে সম্ভবত 1 টাকার কোনো নোট নেই। মেয়েটির স্বামী বিরক্ত গলায় বলল, তুমি পানি আনার জন্য এসব পাত্র দিচ্ছ কেন? এছাড়া আর কি দেব? আর কি আছে? মেয়েটির স্বামী ইংরেজিতে কিসব বলল, যার মানে খুব সম্ভব এই লোক পাত্রগুলি নিয়ে পালিয়ে যাবে। জয়নাল ইংরেজি বুঝে না, কিন্তু মানুষের ভাবভঙ্গি বুঝতে পারে। সে মেয়েটির স্বামীর দিকে তাকিয়ে নরম স্বরে বলল, মানুষকে এত অবিশ্বাস করা ঠিক না। লোকটি মনে হচ্ছে এই কথাই লজ্জা পেল। পাক, মাঝে মাঝে লজ্জা পাওয়া ভালো। ভদ্রলোক লজ্জা পেলে দেখতে ভালো লাগে। চোখ মুখ লাল হয়ে যায়। কথা ঠিকমতো বলতে পারে না, তোতলাতে থাকে। মেয়েটা তার কালো ব্যাগে টাকা খুঁজে পেয়েছে। সে স্বামীর দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে দামি একটা ফ্লাক্স এবং পানি রাখার চমৎকার একটা পাত্র বাড়িয়ে বলল, ধুয়ে নিও কেমন? আচ্ছা আম্মা, তাড়াতাড়ি আসবে। আমি 5 টাকা বকশিশ দেব। বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। জয়নাল তার খোরা পা নিয়ে যথাসম্ভব দ্রুত এগোতে লাগল। ঠান্ডা এবং গরম পানি নিয়ে ফিরে যাবার প্রশ্নই ওঠে না। সে লাইন টপকে বাজারে চলে গেল। জিনিস দুটির জন্যে অসাতির দাম পাওয়া গেল। 220 টাকা। চাপাবাজি করলে 250 পাওয়া যেত। যাক, যা পাওয়া গেছে তাই বা মন্দ কি? 220 টাকা খেলা কথা না। হাত এখন একেবারে খালি। বাচ্চা দুটোর জন্য খারাপ লাগছে। আহারে অবোধ শিশু, পেটের খিদেই কাঁদছে। তবে ওরা কিছু একটা ব্যবস্থা করবেই। তাছাড়া শিশু হচ্ছে ফেরেশতা। আল্লাহ তাআলা নিজেই এদের উপর লক্ষ্য রাখবেন। খিদের চোটে এরা কিছুক্ষণ কাঁদবে, এরও ভালো দিক আছে। চিৎকার করে কাঁদলে ফুসফুস পরিষ্কার থাকে। ক্ষয়, কাশ, হাঁপানি এইসব কখনো হয় না। সব মন্দ জিনিসের একটা ভালো দিকও আছে। ঘণ্টাখানিক পর জয়নাল স্টেশনে ফিরল। ট্রেন চলে গেছে। স্টেশন ফাঁকা। বজলু কম্বল ভাঁজ করে বগলে নিয়ে চুপচাপ বসে আছে। ঠোঙ্গাই করে জয়নাল পরোটা ভাজি নিয়ে এসেছে। বজলুকে ঠোঙ্গাটা এগিয়ে দিয়ে দরাজ গলায় বলল, আরাম কইরা খা। বজলু আগ্রহ করে খাচ্ছে। বারবার তাকাচ্ছে জয়নালের দিকে। এই অবিশ্বাস্য ঘটনায় সে অভিভূত। জয়নাল বলল, কেউ কি আমারে খুঁজছে? বজলু নাসূচক মাথা নাড়ল। জয়নাল রেলওয়ে হিন্দু টি স্টলের সামনে বেজার মুখে দাঁড়িয়ে আছে। হিন্দু টি স্টল চালায় পরিমল। তার ব্যবহার খুবই খারাপ, তবে চা বানায় ভালো। অন্য জায়গায় 8 কাপ চা দিয়ে 1 টাকা রেখে দেয়। পরিমল তা করে না।
জয়নাল বলল, পরিমলদা, এক কাপ চা দে দেহি, গরম হয় যেন। পরিমল মুখ বিকৃত করে বলল, কাছে আয়, হা কর, মুখের মধ্যে চা বানিয়ে দেই, গরম চা। জয়নাল পরিমলের কথা শুনেও না শোনার ভান করল। সকালবেলায় ঝগড়া করে লাভ নেই। পকেটে এতগুলো টাকা নিয়ে ঝগড়া করতেও মন চায় না। মানুষের যাবতীয় ক্ষুদ্রতা ও তুচ্ছতা ক্ষমা সুন্দর চোখে দেখতে ইচ্ছে করে। পরিমলদা, আমার এই পোলাডার এক কাপ মালাই চা দেও, স্বর যেন থাকে। পরিমল চোখের কোণে ফজলুকে এক ঝলক দেখল। শুকনো গলায় বলল, আগে টাকা দে, 5 টাকা। 5 টাকা? কি কও তুমি? মালাই চা 2 টাকা কাপ, আর তোর কাছে আগের পাওনা 2 টাকা। জয়নাল নিতান্ত অবহেলায় 100 টাকার একটা নোট বের করল, যেন এরকম বড় নোট সে প্রতিদিন বের করে। এটা কিছুই না। সে উদাস গলায় বলল, ভাঙতি না থাকলে নোট রাইখা দেও, যখন ভাঙতি হয় দিবা। টেহা পাইছস কই? এইটা দিয়া তো তোমার দরকার নাই পরিমলদা। তুমি হইলে দোকানদার মানুষ, কাস্টমার তোমার হুকুম দিব, সেই হুকুমে তুমি জিনিস দিবা, পয়সা নিবা। তুমি হইল হুকুমের গোলাম। কথাটা বলে জয়নাল খুব তৃপ্তি পেল। উচিত কথা বলা হয়েছে, শালা মালাউনের এখন আর মুখে কথা নাই। পরিমলের দোকানের চা আজ অন্য দিনের চেয়ে ভালো লাগলো। চায়ের মধ্যে তেজপাতা দেওয়ায় কেমন পায়েস পায়েস গন্ধ। জয়নাল দারাজ গলায় বলল, দেখি পরিমলদা, আরেক কাপ চিনি বেশি করে দিবা। পরিমল আরেক কাপ চা বাড়িয়ে দিল। বজলু আগের কাপই এখনো শেষ করতে পারেনি। ফু দিয়ে দিয়ে খাচ্ছে, এক একটা চুমুক দিচ্ছে আর জয়নালের দিকে তাকাচ্ছে। জয়নাল মনে মনে ভাবল, এই ছেলেটার একেবারে কুকুর স্বভাব। কুকুরকে খেতে দিলে সে মালিকের দিকে একটু পরপর তাকায় আর লেজ নাড়ে। এই হারামজাদাও তাই করছে। লেজ নেই বলে লেজটা নাড়তে পারছে না। জয়নালের হঠাৎ মনে হলো, আল্লাহ তাআলা সব জন্তুকে লেজ দিয়ে পাঠালো, মানুষকে কেন লেজ দিল না? কুকুর, বিড়াল, বাঘ, সিংহ সবারই লেজ আছে। মানুষের থাকলে তো কোনো ক্ষতি হতো না। আসলেই চিন্তার বিষয়। কাউকে জিজ্ঞেস করে জিনিসটা জানা দরকার। জয়নালের মনে মাঝে মাঝে উচ্চ শ্রেণীর কিছু চিন্তা ভাবনা আসে। তখন কেন জানি বড় ভালো লাগে। নিজেকে অন্যের চেয়ে আলাদা বলে মনে হয়। বেশিরভাগ মানুষই তো এক পদের, খাও আর ঘুমাও। এর বাইরে কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা চিন্তা করার যে ক্ষমতা মানুষকে দিয়েছে, সেই ক্ষমতা কজন আর কাজে লাগায়? যাই পরিমলদা, চা ভালো বানাইছ। 1 টাকা বেশি রাখো, বকশিস। তোমারে বকশিস করলাম, হি হি হি। হারামজাদা, বকশিস দেখায়, লাত্তি খাবি। জয়নাল দাঁত বের করে হাসল। জায়গা মতো অপমান করা হয়েছে, অনেকদিন মনে রাখবে। ভাঙতি টাকা সবই ফেরত দিয়েছে। মালাউনের জাতের এই এক গুণ, টাকা পয়সার ব্যাপারে খুব সাবধান। মুসলমান হলে বলতো, টাকা থাকুক আমার কাছে, এখন ভাঙতি নাই, ভাঙতি হলে নিবি। তারপর আজ দিব কাল দিব করে খালি ঘোরাতো। বুঝলো পেছনে পেছনে আসছে, আসুক, অসুবিধা কি? ভাঁজ করা কম্বল বগলে ধরে আছে। জয়নালের জন্যে সুবিধাই হলো। ঝাড়া হাত পা, সাথে আছে চৌকিদার। খিদা লাগছে নাকি রে? ওই বুঝলো। হুম হুঁ কি রে বেটা, পরোটা ভাজি তো খাইলি একটু আগে, এখন খালি মালাই চা। এক মালাই চা খাইয়া একদিন থাকা যায়। খিদা সহ্য করার অভ্যাস কর, পরে কামে লাগবো। এইসব অভ্যাস ছোটবেলায় করা লাগে, বুঝছস? হুম। পানবিড়ির দোকান থেকে জয়নাল 1 প্যাকেট স্টার সিগারেট কিনল। সিগারেট ধরালো না। আস্ত একটা প্যাকেট তার পকেটে। এই আনন্দটা সে ভোগ করতে চায়। সে হাঁটছে স্টেশনের শেষ মাথার দিকে। ওইদিকে সিগন্যাল ঘর। সিগন্যালম্যান পাগলা রমজানের সঙ্গে তার মোটামুটি খাতির আছে। রমজানকে সে ডাকে রমজান ভাই, এবং বেশ ভক্তি শ্রদ্ধা করে। কারণ ওই লোকটা আর 10টা লোকের মতো না। চিন্তা ভাবনা করে, কিছু কিছু চিন্তা বড়ই জটিল চিন্তা, যা জয়নালের মাথাতেও ঢুকে না।
আবার কিছু কিছু চিন্তা পানির মতো, বুঝতে অসুবিধা হয় না। গত বর্ষায় এরকম একটা চিন্তা শুনে সে বড় অভিভূত হয়েছে। সেদিন ঘোর বর্ষা। রমজান ভাই চাবির গোছা নিয়ে লাইন বদলাতে যাচ্ছে। কাজটা দেখতে সহজ হলেও আসলে সহজ না। একটা ভারী লোহার দণ্ড একদিক থেকে অন্যদিকে নিতে হয়। তখন ঘটাং করে লাইন বদল হয়। ট্রেন এলে আগের লাইনে না গিয়ে তখন যাবে অন্য লাইনে। রমজান বলল, ও জয়নাল, আমার সাথে আয়, ছাতা ধরবি। হাঁটতে পারিস তো? পারি, চলেন যাই। যেতে যেতে রমজান বলল, একজন কেউ সাথে থাকলে সুবিধা, পয়েন্টার তুলতে কষ্ট হয়। বয়স হইছে, রিটায়ারের টাইম। জয়নাল বলল, যখন দরকার হইব খবর দিয়েন, আমি আছি। ঝুম বৃষ্টির মধ্যে ছপ ছপ করে দুজন যাচ্ছে। তখন রমজান একটা ভাবনার কথা বলল। ও জয়নাল, একটা কথা বলি, শোনো। বলেন রমজান ভাই। আমার বেতন হইল 430, এর সাথে মেডিকেল 10, 440। আমি মানুষটা ছোট পদের কিনা ক দেখি। 440 টেহাই কি হয়? একটা ঘোড়ারও খাওন হয় না, ঠিক কিনা? ঠিক। এই আমার হাতে কি ক্ষমতা চিন্তা করছস? একবার যদি লাইন উল্টাপাল্টা কইরা দেই, তাইলে যে অ্যাক্সিডেন্ট হইব, সেই অ্যাক্সিডেন্টে মানুষ মরব, কম হইলেও 1000। কি সর্বনাশ! 1000 মানুষের জান হাতের মুঠোয় নিয়ে কাম করি, বুক ধরফর করে। বুঝলি? বুঝলি জয়নাল? আমারও বুক ধরফর করতেছে রমজান ভাই। তোরে গোপনে একটা কথা কই, মন দিয়া শোন। একদিন দেমু অ্যাক্সিডেন্ট বাজাইয়া। কি কইলেন? আমি এক কথা একবারই কই, 10 বার কই না। অ্যাক্সিডেন্ট বাজাইবেন? হুম। কোন দিন? যে কোনো দিন হইতে পারে, আইজও হইতে পারে। কি সর্বনাশের কথা! হুম, সর্বনাশ বলে সর্বনাশ। এর নাম সারে সর্বনাশ। কথা কিন্তু গোপন রাখবি, কাক পক্ষীও যেন না জানে। কাক পক্ষী না জানার মতো গোপন সংবাদ এটা না। স্টেশনে সবাই জানে পাগলা রমজান নাম শুধু শুধু হয়নি, এইসব কথাবার্তার জন্যই হয়েছে। তবে লোকটার মাথায় চিন্তা খুব ভালো খেলে, এই জন্যই তাকে খুব ভালো লাগে। লেজ বিষয়ক যে চিন্তাটা জয়নালের মাথায় এসেছে, এর সহজ ব্যাখ্যা একমাত্র জয়নাল ভাইই দিতে পারবেন। রমজানকে পাওয়া গেল ঘুমটি ঘরে। জয়নালকে দেখেই বলল, কিরে জয়নাল, আসস কেমন? ভালা। সাথে এই পুলাকে? স্টেশনের পুলা আছে আমার সাথে। সিগারেট খাবেন রমজান ভাই? নিজের পয়সা ছাড়া অন্যের জিনিস খাই না। জয়নাল এটা জানে, তবু ভদ্রতা করল। তার সঙ্গে স্টার সিগারেটের প্যাকেটটা আছে। রমজান ভাই রাজি থাকলে পুরো প্যাকেটটা দিয়ে দিতাম। বড় ভালো লোক, ভালো লোকের জন্য কিছু করতে ইচ্ছে করে। রমজান ভাই, কি? একটা চিন্তা আসছে মাথার মধ্যে। চিন্তাটা হলো লেজ নিয়া। সব জন্তুর লেজ আছে। এই যে ধরেন একটা টিকটিকি, এরও লেজ আছে। মানুষও তো ধরতে গেলে একটা জন্তু, এর লেজ নাই। এর কারণটা কি? রমজানকে এই তথ্য মনে হলো খুব নাড়া দিয়েছে। সে চোখ বন্ধ করে বসে আছে, মাঝে মাঝে মাথা নাড়ছে। জয়নাল, জি? ভাবনার খোরাক আছে এর মধ্যেই। দেখি চিন্তা করে কিছু পাই কিনা। আজ তাহলে যাই রমজান ভাই। রমজান হ্যাঁ না কিছুই বলল না, আবার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। জয়নাল তাকে ভালো চিন্তার খোরাক দিয়ে গেছে। সব জাতির লেজ আছে, মানব জাতির লেজ নাই, বিষয়টা কি? কুয়াশা ভেঙে রোদ উঠেছে। মোহনগঞ্জের ট্রেন চলে এসেছে। আজ তুলনামূলকভাবে ভিড় কম। ছাদের উপর মানুষ নেই। দাঁড়িয়ে থাকা ট্রেন দেখার আনন্দই আলাদা। লোকজন উঠছে নামছে, হইচই হচ্ছে। পানওয়ালা, চাওয়ালা, নিম, টুথ পাউডার, জামে মসজিদের চাঁদার খাতা হাতে মৌলানা, ফকির, মিসকিন, কত ধরনের মানুষ এ কামরা থেকে ও কামরায় যাচ্ছে। কতগুলি মানুষের রুটি রোজগার এই ট্রেনের উপর নির্ভর করছে। কি বিরাট কর্মকাণ্ড! ভালো লাগে, দেখতে ভালো লাগে।
জয়নাল গাঢ় স্বরে ডাকল, ও বুঝলু। জি। কোনখানে এই ট্রেন যাইব কদেহি? জানি না। মোহনগঞ্জ। এইসব জানা দরকার, বুঝলি? আমরা যারা স্টেশনে থাকি, ট্রেন হইল আমরার রুটি রোজগারের মালিক। হে মালিকের খোঁজ খবর না রাখলে জিনিসটা অন্যায় হয়। ঠিক কইলাম না? বুঝলু হ্যাসূচক মাথা নাড়ল। জয়নাল গম্ভীর গলায় বলল, ট্রেনের সাথে রুটি রোজগার বান্ধা এমন মানুষ হইল দুই কিসিমের, চলন্তি মানুষ আর বসন্তি মানুষ। যারা ট্রেনের লগে লগে চলে তারা চলন্তি, আর যারা ট্রেনের লগে চলে না তারা বসন্তি। ইজ্জত বেশি বসন্তি মানুষের। অনেকক্ষণ পর স্টার সিগারেটের প্যাকেট খুলে জয়নাল সিগারেট ধরালো। আগে কত সিগারেট খেয়েছে, এত ভালো লাগেনি। তখন সব সময় একটা আতঙ্ক ছিল, এটা শেষ হলেই আরেকটা কখন জোগাড় হবে, কিভাবে জোগাড় হবে। এখন এই অবস্থা না, 9টা সিগারেট পকেটে আছে। একটা শেষ হবার সঙ্গে সঙ্গে সে ইচ্ছা করলে আরেকটা ধরাতে পারে, কারোর কিছু বলার নেই। জয়নাল মোহনগঞ্জ লাইনের গাড়িটার মুখোমুখি হয়ে রোদে বসল। সারাদিনে গায়ে প্রচুর রোদ লাগিয়ে রাখলে রাতে শীত কম লাগে। এইসব জ্ঞানের কথা সে অনেক ভেবেচিন্তে বের করেছে। বজলুকে শিখিয়ে যাবে, এই ছেলের কাজে লাগবে। ছেলেটির প্রতি সে যথেষ্ট মমতা বোধ করছে। ও বুঝলু। জি। এই স্টেশনে আমি যখন প্রথম আসি তখন আমি তোর মতো আছিলাম। আমরা 3জন আইসা উঠলাম, আমি, আমার বাপজান আর আমার বইন শাহেদা। 3জনের মধ্যে আমি টিকলাম। বাপজান প্রথম বছরই শেষ। শাহেদারে স্টেশন মাস্টার বাসায় কাম দিল। তারপর যখন বদলি হইল সাথে নিয়ে গেল। এখন কই আছে জানে আল্লাহ মাবুদ। তোর খিদা লাগছে? না। তুই থাক বইয়া, একটা মালাই চা খাইয়া আসি। শরীরটা জুত লাগতেছে না। কম্বল সাবধান। ধর, এই টাকাটা পকেটে রাখ। বাদাম টাদাম মনে চাইলে খাইবি। বাদামের বড় গুণ কি জানস? না। বাদাম হইল খিদার জম। 1 ছটাক বাদাম আর 2 গ্লাস পানি হইলে পুরো একটা দিন পার করন যায়। মানুষের রোজগার পাতি সব দিন সমান হয় না, তখন এইসব বিদ্যা কাজে লাগে। জয়নাল উঠে দাঁড়ালো। পাটা আবার যন্ত্রণা দিচ্ছে। যন্ত্রণাকে সে আমল দিল না। শরীরের ব্যথা বেদনা, পেটের খিদা, এইসব জিনিসকে আমল দিলেই এরা পেয়ে বসে। এদের সব সময় তুচ্ছ জ্ঞান করতে হয়। পরিমলের দোকানে ভিড় এখন কম। মোহনগঞ্জের ট্রেন ঘন্টি দিয়ে দিয়েছে, কাস্টমাররা উঠে চলে গেছে। পরিমলের ছোট শালা ট্রেনের কামরায় কামরায় চা ফেরি করে। মোট 15 কাপ চা সে দিয়েছে, ফেরত এনেছে 14টা কাপ। আরেকটা কাপের খোঁজ পাওয়া যাচ্ছে না। 9-10 বছরের ছেলেটা ভয়ে আতঙ্কে নীল হয়ে আছে। তার দাদাবাবুর নিষ্ঠুরতা এবং নির্মমতার সঙ্গে সে পরিচিত। পরিমল বরফ শীতল গলায় ছেলেটাকে বলল, আমি ইতিং বিতিং কোনো কথা শুনতে চাই না। তুই যেইখান থেকে পারস কাপাইন্না দিবি, না হইলে খুন্তি আগুনে পুরাইয়া ছেঁকা দিমু। 3 কান ছেঁকা আছে, এইটা লয়ে হইব 4। বেজুর সংখ্যা ছিল, জোর সংখ্যা হইব। গিদরের বাচ্চা গিদর, খাওয়া ছাড়া আর কিছুই শিখে নাই। বোয়াল মাছের মতো মুখ মেলাতে শিখছে। ছেলেটা ভয়ে কাঁদতে পারছে না। আরেকবার সে কাপ গুনতে বসল। হয়তো সে মনের ক্ষীণ আশা কোন অলৌকিক উপায়ে কাপের সংখ্যা বেড়ে যাবে। জয়নালের মনটা খারাপ হয়ে গেল। শৈশবে ট্রেনের চা ফেরির কাজ সেও করেছে। তখন হিন্দু টি স্টলের মালিক ছিলেন শ্রীনিবাস। বড়ই ভালো লোক। সে কত কাপ হারিয়েছে, ভেঙে ফেলেছে। কাস্টমারের কাছ থেকে পয়সা নেওয়ার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। পেছনে পেছনে দৌড়েও কোনো লাভ হয়নি। একবার ট্রেন ছেড়ে দিলে কাস্টমারদের কি যেন হয়, তারা কিছুতেই মানিব্যাগ খুঁজে পায় না। নানান পকেট হাতড়ায়, এক সময় পাওয়া যায় কিন্তু দেখা যায় ভাঙতি নেই। তার ট্রেনের পিছনে ছোটাটাই সার হয়েছে। মুখ শুকনো করে সে দুঃসংবাদ দিয়েছে শ্রীনিবাসকে।
শ্রীনিবাস উদাস গলায় বলেছে, মন খারাপ করিস না, যার যার পয়সা তার তার কাছে। এই কথায় শ্রীনিবাস কি বুঝাতো কে জানে। তবে একটা জিনিস জয়নাল বুঝাতো, সেটা হচ্ছে শ্রীনিবাস বড় ভালো লোক ছিলেন। আফসোসের কথা, ওই লোক ইন্ডিয়া চলে গেল, ভালো ভালো হিন্দু সব চলে গেছে, খারাপগুলি পড়ে আছে, এইটাই আফসোস। পরিমলের মতো হারামজাদা থেকে গেল, সে চলে গেলে কি হতো? বাচ্চা ছেলেটাকে সত্যি সত্যি গরম খুন্তির ছ্যাঁকা দেয় কিনা কে জানে। দিতেও পারে, না দিলে এই ছেলে এত ভয় পাচ্ছে কেন? পরিমলদা, পোলাটারে কিছু কইও না, পোলাপান মানুষ, বাদ দেও। খামোকা কথা কইস না তো জয়নাল, কাপের দাম কে দিব? তুই দিবি? হ দিমু। তোর টাকা কি বেশি হইছে? হইছে, দিন তো সমান যায় না, একটা মালাই চা দেও। আর কাপের দাম কত কও, দিতাছি। অসুবিধা নাই, চায়ের মধ্যেই চিনি বেশি দিবা। জয়নাল পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো, উদাস গলায় বলল, ধরো একটা সিগারেট, ধরাও পরিমলদা। জয়নালের পাশে বসে চা খাচ্ছে একজন অল্পবয়স্ক ক্যানভাসার। তার পরনে চকচকে প্যান্ট, শার্ট, হাতে অ্যাটাচি কেস। প্রথম দর্শনে মনে হবে ভদ্রলোক, সেকেন্ড ক্লাসের যাত্রী। শুধু অভিজ্ঞ চোখই বলতে পারবে এ আসলে একজন ক্যানভাসার, যে ঘুল বেদনার ওষুধ কিংবা কান পাকার ওষুধ বিক্রি করে। জয়নাল লোকটির দিকে তাকিয়ে সহজ স্বরে বলল, ভাইজান কি লোকটা প্রথম? একটু চমকে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, বাতের ওষুধ নিজেই বানান? হুম, স্বপ্নে পাওয়া ওষুধ। ৩২ পদের গাছের শিকড় লাগে, সব গাছও এই দেশে নাই, আসাম থেকে আনতে হয়, বড়ই যন্ত্রণা। জয়নাল মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই ছেলে নিতান্তই আনাড়ি, ক্যানভাসিং এ নতুন নেমেছে, সুবিধা করতে পারবে না, ক্যানভাসিং এর বুদ্ধি লাগে। এই ছেলে বোকা কিসিমের। জয়নাল গলায় কৌতুকের ভঙ্গি করে বলল, স্বপ্নটা কে দেখল? আমার পিতাজি দেখেছেন। সব মানুষ স্বপ্নে কেবল বাতের ওষুধ পায়। বিষয়টা কি কন দেখি? এই লাইনে ৫ জন স্বপ্নে পাওয়া বাতের ওষুধ বেচে, আপনারে নেওয়া হইল ৬। আমি এই লাইনের না, আমি ময়মনসিংহ জামালপুর লাইনের। স্বপ্নে এর চেয়ে ভালো কোনো ওষুধ পান না? ভালো ওষুধ মানে? এই ধরেন খিদা নষ্ট হওয়ার ওষুধ, তাহলে গরিবের উপকার হইত। লোকটি বিরক্ত চোখে তাকাচ্ছে। জয়নাল বলল, আপনার পিতাজি যদি জীবিত থাকে তাহলে তারে বলেন স্বপ্নে খিদার বড়ি জোগাড় করতে, খুব চলব, এক বড়িতে লাখপতি। মস্করা করতেছেন? না, মস্করা করব কেন? আপনি তো আমার দুলাভাই না। নেন, সিগারেট নেন। চা খাইবেন? খান আর এক কাপ, আমি দাম দিব। টাকা পয়সা হইল হাতের ময়লা। পরিমলদা, ইনার এক কাপ চা দেও, খরচ আমার। হঠাৎ জয়নালের মন খারাপ হয়ে গেল। বাচ্চা দুটোর জন্য খারাপ লাগছে, তবে এতক্ষণে তারা ময়মনসিংহ পৌঁছে গেছে, একটা কিছু ব্যবস্থা তারা নিশ্চয়ই করেছে। তবে সারা পথ ওই লোক বোধহয় তার বউকে বকাঝকা করেছে। বউটা চোখের পানি ফেলেছে। আহা বেচারি, আহা। কুলি সর্দার হাসেম লম্বা লম্বা পা ফেলে আসছে। জয়নালের বুকটা ছ্যাদ করে উঠল। কিছু জানে না তো। স্টেশনের অনেক গোপন নিয়ম কানুন আছে। মালামাল পাচার হলে প্রথমে জানাতে হবে হাসেমকে, বিক্রির ব্যবস্থা হাসেমই করবে। দামের অর্ধেক হাসেমের, বাকি অর্ধেক যে কাজটা করবে তার। তবে সোনাদানার বেলায় অন্য হিসাব। জয়নাল বলল, হাসেম ভাই, চা খায়া যান, খরচ আমার। হাসেম থাকল, তীক্ষ্ণ দৃষ্টিতে জয়নালকে এক পলক দেখেই এগিয়ে গেল। কোনো একটা বিষয় নিয়ে তাকে চিহ্নিত মনে হচ্ছে। তার ব্যাপারে কিছু জেনে ফেলেনি তো? জানলে বিপদ আছে, মহাবিপদ। চায়ের দোকান থেকে বের হয়েই জয়নাল হুট করে এক হালি কমলা কিনে ফেলল। ১০ টাকা করে হালি। দরদাম করলে আটে দিত। দরদাম করতে ইচ্ছে করল না। কি দরকার সামান্য ২টা টাকার জন্যে খেচামেচি করা? গরিব মানুষ, না হয় ২ টাকা বেশি পেল। মাঝে মাঝে ফল ফলান্তি খাওয়া দরকার।
এতে শরীরে বল হয়। 2 হাতে 4টা কমলা দেখতেও ভালো লাগছে। এক্ষুনি খেয়ে ফেলতে হবে এমন তো কোনো কথা না, থাকুক কিছুক্ষণ হাতে। জয়নাল মালবাবুর ঘরের দিকে এগুলো। মালবাবুকে বদলি করে দেবে এমন গুজব শোনা যাচ্ছে। এটা একবার জিজ্ঞেস করা দরকার। বড় ভালো লোক, হাতির দিলের মতো বড় দিল। মালবাবুর ছেলেপুলে থাকলে কিছু কমলা কিনে দিয়ে আসতো। বেচারার ছেলেপুলে নেই। ছেলেপুলে হওয়ানোটা কোনো ব্যাপার না। পীর সাহেবের লাল সুতা কোমরে বাঁধলেই হয়। তবে বিশ্বাস থাকতে হবে। মালবাবুর পীর ফকিরের বিশ্বাস নাই। জয়নাল একবার পীর সাহেবের কথা বলতে গিয়ে ধমক খেয়েছে। পীর সাহেবকে নিয়েও মুখ খারাপ করেছেন। খুবই অনুচিত কাজ হয়েছে। পীর ফকির নিয়ে ঠাট্টা মশকরা করার ফল শুভ হয় না। এই যে বদলির কথা শোনা যাচ্ছে, এর কারণ হয়তো তাই। মালবাবুকে পাওয়া গেল না। তার ঘর তালাবদ্ধ, তবে জানালা খোলা। কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবেন। জানালা দিয়ে কমলা চাটা টেবিলের উপর ছুঁড়ে দিলে কেমন হয়? দরজা খুলে কমলা দেখলে মনটা খুশি হবে। জনে জনে জিজ্ঞেস করবেন, কমলাকে দিল? কেউ বলতে পারবে না। এটার মধ্যেও একটা মজা আছে। মালবাবু তার জন্য অনেক করেছেন, সে কিছুই করতে পারেনি। কোমরে চালের বস্তা পরে যাবার পর 2 সপ্তাহ হাসপাতালে ছিল। মালবাবু একদিন দেখতে গেল। দেখতে গেছে এই যথেষ্ট। তার উপর 20টা টাকা দিল। হাতির দিলের মতো বড় দিল না হলে এটা সম্ভব না। সামান্য কমলা দিয়ে এই ঋণ শোধ হবার না। এর চেয়ে বেশি সে করবেই বা কি? টেবিলে কমলা ছুঁড়ে দেবার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করতে হলো। মালবাবু রেগেও যেতে পারেন। তার মেজাজের কোনোই ঠিক ঠিকানা নেই। মেজাজ ঠিক থাকলে ফেরেশতা বেঠিক হলে শয়তানের বাদশা। মেজাজ ঠিক না থাকারই কথা। মালামাল মোটেই চলাচল হচ্ছে না। পরশু রাতেই হুংকার দিয়ে বলেছিলেন, অফিসের সামনে শুয়ে থাকোস কেন রে হারামজাদা? লাত্তি খাইতে মন চায়? পেট গলায় দিব, বদের হাড্ডি। থাক, কমলা চারটা বরং অনুফাকে দিয়ে আসা যাক, খুশি হবে। এর মধ্যে দোষের কিছু নেই। সে নিজের দোষের কিছুই দেখছে না। অনেকদিন অনুফাকে দেখতে যাওয়া হয় না। 6 মাসের উপর তো হবেই। অবশ্য এর মধ্যে 2বার সে গিয়েছে। ঘরে লোক আছে শুনে চলে এসেছে। সকালবেলা লোকজন থাকবে না, তখন যাওয়া যায়। তাকে দেখলে অনুফা খুশি হয়। মুখে কিছু বলে না, তবে সে বুঝতে পারে। অবশ্য কিছুটা লজ্জাও পায়। লজ্জা পাওয়ার তেমন কিছু নেই। যা হচ্ছে সব আল্লাহর হুকুমেই হচ্ছে। এটা জানা থাকলে লজ্জা চলে যাবার কথা। জগৎ সংসার তো এমনি এমনি চলছে না, তার হুকুমেই চলছে। এটা জানা থাকলে মনে আপনা আপনি শান্তি চলে আসে। অনুফাকে এই কথাটা গুছিয়ে বলতে হবে। অনুফার সামনে সে অবশ্য গুছিয়ে কিছু বলতে পারে না। তার নিজেরও কেন জানি লজ্জা লজ্জা লাগে। কথা বলার সময় বেশিরভাগ কথাই গলা পর্যন্ত এসে আটকে যায়। সবচেয়ে মুশকিল হলো ইদানিং অনুফা তাকে আপনি আপনি করে বলে, যেন সে একজন মান্যগণ্য লোক, বাইরের কেউ। এখন বাইরের কেউ হলেও একসময় তো ছিল না। রীতিমতো কাজী সাহেব ডেকে বিয়ে পড়ানো হলো। সেই বিয়েতে নগদ খরচ হলো 350। তাও বিয়ের শাড়ি কিনতে হলো না। মালবাবু শাড়ি কিনে দিলেন এবং মুখ বিকৃত করে বললেন, হারামজাদা, বিয়ে যে করলি, বউকে খাওয়াবি কি? বাতাস খাওয়াবি? ছোট লোকের বুদ্ধিশুদ্ধি হয় না, এটা একেবারে সত্যি কথা। বৎসর না ঘুরতেই বাচ্চা পয়দা করে ফেলবি, পরের বছর আরেকটা, তারপরের বছর আরেকটা। আবার হাসে। লাথি দিয়ে হারামজাদা তোর দাঁত ভাঙবো, হাসবি না। তা হাসি আসলে সে কি করবে? হাসি কান্না এগুলি একবার আসতে শুরু করলে ফট করে থামানো যায় না। তখন মনে খুব ফুর্তি ছিল। এতগুলি টাকা ঋণ হলো, সবটাই জোগাড় হলো সুদিতে। টাকায় টাকা শোধ। কুলি সর্দারের কাছ থেকে নেয়া। তার কাছে সুদে টাকা নেয়া মানে সারা জীবনের জন্য বন্ধা পড়া। সুদ দিয়ে কুল পাওয়া যাবে না, আসল দিব কখন? তবু জয়নাল সব তুচ্ছ জ্ঞান করল। তখন শরীরে শক্তি ছিল। 2 মণি বোঝা হ্যাচকাটান দিয়ে তুলতে পারত। স্টেশনের কাজ ছাড়াও বাইরে কাজ ছিল, সড়ক তৈরির কাজ। দিনে করত
সড়ক তৈরির কাজ। তখন গৌরীপুর শম্ভুগঞ্জ সড়কে মাটি কাটা হচ্ছে। কাজের অভাব নেই, শরীরে শক্তি থাকলে কাজ আছে। সন্ধ্যার পর চলে আসতো স্টেশনে। এখানেও মাল তোলার কাজ আছে। অবশ্য রোজগারের সবটাই কুলি সর্দার নিয়ে নিত। টাকায় টাকা শোধ দিতে গিয়েই শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার উপর সে একটা ঘর নিয়েছে, গৌরীপুরের রাজবাড়ির কাছে একটা ছনের ঘর। সমীর উদ্দিন রিকশাওয়ালার ঘরের একটা অংশ। স্টেশন থেকে খানিকটা দূর। তাতে কি, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে তার মজাই লাগতো। হেঁটে বাড়ি ফিরতে সে নানান ধরনের স্বপ্ন দেখত। সুদের টাকাটা সবটা ফেরত দেওয়া হয়েছে, তারপর টাকা জমাচ্ছে। টাকা জমিয়ে একদিন একটা রিক্সা কিনে ফেলল। সে রিক্সা সে নিজে চালায় না, ভাড়া খাটায়। তখন টাকা জমে দুদিক থেকে, তার টাকা এবং রিক্সার টাকা। জমতে জমতে অনেক হয়ে গেল। তখন তারা জমি কিনল। ব্রহ্মপুত্র নদীর তীরে প্রথমে ছোট্ট এক টুকরো জমি, তারপর আরেকটু, তারপর আরেকটু। একটা ঘর তুলল, টিনের ঘর। ঘরের চারপাশে ফল ফলান্তির গাছ। পিছনে বাঁশঝাড় ছাড়া ঘরবাড়ি ভালো হয় না, ঘরবাড়ির আব্রু থাকে না। কল্পনার এই পর্যায়ে সে বাড়ি পৌঁছে যায়। মনে হয় পথটা আরেকটু দীর্ঘ হলো না কেন, আরেকটু দীর্ঘ হলে ভালো হতো। আরো কিছুক্ষণ ভাবা যেত। পথে নামতেই পথ ফুরিয়ে যায়। এও এক আশ্চর্য কাণ্ড। তার পায়ের শব্দে দরজার ঝাঁপ সরিয়ে অনুফা বের হয়ে আসে। নিচু গলায় বলে, আজ যত দেরি হইল কেন? রোজ একই প্রশ্ন। একদিন সে সন্ধ্যায় চলে এসেছিল, সেদিনও বলল, আজ এত দেরি হইল কেন? জয়নাল হেসে বলল, এরে যদি দেরি কও তাহলে যে বউ ঘরে বসে থাকন লাগে। থাকো না কেন, একটা পুরো দিন ঘরে থাকলে কি হয়? টাকা জমান দরকার অনুফা, টাকা জমান দরকার। টাকা অবশ্য কিছু জমতে শুরু করলো। বাসে ফুটো করে আজ 1 টাকা, কাল 2 টাকা, এমনি করে ফেলতে লাগলো। একবার ফেললো 20 টাকার একটা নোট। বড় সুখের সময় ছিল। দুজনের একবার ছবি ঘরে একটা বইও দেখে এলো। অনেক শিক্ষণীয় জিনিস ছিল বইটাতে। দেবর ভাবির সংসার। দেবর তার ভাবিকে মায়ের মতো শ্রদ্ধা করে, ভাবিও বড় স্নেহ করেন দেবরকে। ভাত মাখিয়ে মুখে তুলে দেন। এই দেখে স্বামীর মনে হলো খারাপ সন্দেহ। তার মনে হলো দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। তিনি দুজনকে বাড়ি থেকে বের করে দিলেন। তারা পথে পথে ঘুরে গান গায়, ভিক্ষা করে। খুব করুণ বই। কাঁদতে কাঁদতে অনুফা অস্থির। জয়নাল নিজেও কাঁদছে। দেবর ভাবির দুঃখ সেও সহ্য করতে পারছে না। তবে একটা দিক ভেবে তার ভালোও লাগছে। এ জাতীয় সমস্যা তার নেই। সে বড় সুখী মানুষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের গল্পপাঠ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। গল্পপাঠ যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।